প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি 19, সকলকে হার্দিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে দৈনিক আড্ডাবাজিতে অতিথি হিসেবে এসেছে একজন কবি, একজন তরুণ কবি, সুপ্রিয় সাহা। আজকে তার সাথে অনেক অনেক গল্প করব, আড্ডা দেব এবং মত বিনিময় করব। এছাড়া আজকের যিনি সম্মানিত অতিথি আছে সুপ্রিয়, তার কাছে আপনাদের কোনো জানতে চাওয়া, ভালো লাগা, মন্দ লাগা প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো অতিথির কাছে। তো যাই হোক, প্রতিদিনকার আয়োজনের মতো অতিথির ছোট্ট একটা পরিচিতির মাধ্যমে আমাদের আয়োজনটা শুরু করি। চলে যাচ্ছি সুপ্রিয় সাহার পরিচয় পর্বে। সুপ্রিয় সাহা, জন্ম খুলনায়, বেড়ে ওঠা মফস্বলে, বর্তমানে ঢাকায় থাকেন। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে। পেশায় প্রুফ রিডার। প্রকাশিত কবিতার বই 4টি: ব্ল্যাক হোল 2021 ঘাসফুল, সেলফ পোর্ট্রেইট 2022 ঘাসফুল, 21/1 রজনীগন্ধা আবাসিক 2023 বৈভব, মেটাফোরের মাছটা 2025 ঐক্য ঐক্য সম্পাদিত ছোট কাগজ আনসান। কবিতা লেখার পাশাপাশি রিভিউ এবং ব্যবহারিক গদ্য লেখেন। সিনেমা সহ সকল আর্ট ফর্মে প্রচুর এবং যথেষ্ট আগ্রহ রয়েছে। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা সকলে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আজকের অতিথি সুপ্রিয় সাহার কথা শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছেন। চলে যাচ্ছি সুপ্রিয় সাহার কাছে। কেমন আছেন এবং শ্রোতা দর্শক সকলের সাথে আপনার কুশল বিনিময় করুন। ভালোই আছি। যদিও এই টালমাটাল সময়ে ভালো থাকাটা খুব কঠিন ব্যাপার, তারপরেও আছি। সবাই যেমন আছে তেমনই আছি। তানজিদ সৌরভ ভাই, আপনাকে ধন্যবাদ। আহ, অনেকদিন পর যে দর্শক শ্রোতা এবং এমনকি আপনার সাথেও আসলে আমার একই এলাকায় বাড়ি হলেও মানে ওই প্রতি মেলায় মেলায় আমাদের বই মেলার সময় দেখা হয়। তো এরকম একটা দেখা হয়। হলো। হ্যাঁ, হ্যাঁ, তো এটা খুবই ভালো ব্যাপার। আনন্দই লাগছে আমার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমি চিন্তা করলাম আমরা আসলে হয় কি, ওই যে আমি একটা কথা বলি, দুই দেহে বা ততোধিক দেহে একই আত্মা, যার নাম কবিতা। তো আমাদের আত্মা তো একই। আমরা কবিতার প্রেমী, কবিতা সেবক বা কবিতা চর্চাকারী, যেভাবেই বলি। তো আমরা বিভিন্ন টাইম জোন এবং বিভিন্ন জায়গার কারণে এই যে সুপ্রিয় সার সাথে আমার মনে হলো একটু গল্প করি, সুযোগ নেই। তো এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো, টেকনোলজির যে শুধু বাজে ব্যবহার, পচা ব্যবহার, ব্যাপারটা তো তা না। এখানে অনেক ভালো ভালো ব্যবহারের সুযোগ রয়েছে। আমরা সেই টেকনোলজি বা সোশ্যাল মিডিয়ার সেই সুযোগগুলো নিয়ে আমরা অনলাইন প্ল্যাটফর্মে সেই আয়োজন করছি। তবে হ্যাঁ, হয়তো কি চা সিগারেট বা অন্যান্য সময়টা থাকছে না, একটু সাজানো গোছানো হচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি এই সুপ্রিয় সাহার কাছে। তার এই সাহিত্যে পথ চলাটা কখন কিভাবে শুরু হলো, আমরা একটা শুরুর গল্পটা শুনে আসি। আচ্ছা, শুরু বলতে গেলে একদমই পারিবারিকভাবে যে শুরু হয়েছে সেটা আমার বলা যাবে না। আমার বাবা যদিও বাংলার শিক্ষক ছিলেন, কলেজে পড়াতেন, কিন্তু আমাদের বাড়িতে অনেক বই আছে, ছিল এবং আছে এখনো। কিন্তু আহ, যেটা হয় কিশোর বয়সে আহ, যেই বইগুলো পড়ার কথা ঠিক তেমন বই আমাদের বাড়িতে ছিল না। একটু কি বলে, বয়স্কদের জন্য, মোটামুটি প্রাপ্তবয়স্কদের জন্য যেসব বই একটু ভারী ভারী, হ্যাঁ, গভীর তত্ত্বের বই ছিল আর কি। বদরুদ্দিন উমরের বই ছিল, আব্দুল আল মতির বই ছিল, ভবানী প্রসাদ সাহুর বই ছিল। তো এগুলো আমি সামহাও আগ্রহ পেতাম না। আবার ওই বয়সে যে বইগুলো পড়া হয়, সাপোজ হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল যারা পড়ে আর কি, ওই হুম। বইটা আবার আমাদের ওই ধরনের বই আমাদের বাড়িতে ছিল না। রবীন্দ্রনাথের যোগাযোগ বইটা ছিল, তো ওইটা আমি পড়তে গেলাম ছোটবেলায়। তখন ক্লাস 6 বা 7-এ পড়ি। তো তখন প্রথম লাইনটা পড়ে আমি বুঝে গেলাম যে এটা আমার জন্য না। তো ব্যাপারটা আচ্ছা, হয়েছে যে আচ্ছা। লেখালেখি বা পড়াশোনার শুরু আসলে ওইভাবে পারবে মানে বলে পরিবার থেকে আহ, যেরকম মানে মানুষকে শুনি যেভাবে শুরু হয়, আমার সেভাবে হয়নি। আমার ওরিয়েন্টেশনটা শুরু হলো মূলত হচ্ছে যে যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো এখানে আসার পরে দেখলাম কি যে মানে একটা পড়ার পরিবেশ তৈরি হলো আমার। এবং পড়ার পরিবেশটা কেমন যে শুধু তো হচ্ছে যে সারাউন্ডিংস না, এখানে মানুষ ইম্পর্টেন্ট।
তো আমার কিছু মানুষের সাথে পরিচয় হলো, আপনারা অনেকেই সাইবার স্পেসে চিনে থাকবেন, মিয়া শোভন নামে হচ্ছে যে একজন, উনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই ছিলেন। উনি বই নিয়ে নানান মানে কারবার করতেন এবং সেগুলো বেশ বিতর্কিতও হতো। তা আমি সামহাও তাকে পছন্দ করলাম, তার সাথে যুক্ত হলাম, একটু বই পড়া শুরু করলাম। তারপর আমার পরিচয় হলো হচ্ছে শওকত হোসেন ভাইয়ের সাথে। উনি, আপনি হয়তো চিনে থাকবেন, উনি হচ্ছে একজন কবি, সম্পাদক এবং অনুবাদক। ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি আবার লেখক আড্ডা নামে একটা কি বলে এক প্রকার সংগঠন উনি চালাতেন, ওখানে যাতায়াত শুরু হলো। তো তারপর ওই লেখক আড্ডাতে যাওয়ার পরে আমার মনে হলো যে মানে লেখালেখি তো এবার শুরু করাই যায়। মানে আগে যে লিখি নাই তা না, কিন্তু ওগুলো একদমই অপরিপক্ক। ওই খাতাগুলো অনেক সময় হারিয়ে গেছে, সংরক্ষণ করা হয়নি, অনেক কিছু। কিন্তু এখানে এসে আমার মনে হয়েছে যে হয়তো এবার আমি হচ্ছে যে একটু যেটা বলে যে একটু সিরিয়াসলি লেখা, ওইটা হচ্ছে যে একটু করা যেতে পারে। তো ওইভাবে মানে ওই উপলব্ধিটা তৈরি হলো যে না, আমাকে আসলে বোধহয় কবিতাটা লিখতে হবে বুঝে শুনে। তো এরপরে আর কি আমার জানতে চাওয়া ছিল যে কখন উপলব্ধিটা আসলো যে আপনি এই যে কবিতাটা লিখছেন, সেটা অল্প সময় হোক বা বেশি সময় হোক, 4, 5, 7 বছর যেমনই হোক, তো কখন উপলব্ধি হলো যে এটা আমাকে লিখতে হবে আর কেন? এটা স্পেসিফিক্যালি বলা মুশকিল, কিন্তু যদি আমি একদম টাইম ফ্রেম বিবেচনা করতে যাই তাহলে বলবো হচ্ছে যে করোনার সময়টা আমার মনে হয় যে এই ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট, এবং আমাদের সবারই একটা লাইফে একটা ব্রেক আসলো। যে আমরা যখন আমাদের জীবনটাই পুরো আমরা বিবেচনা করবো, ইভেন যখন আমরা আরো বৃদ্ধ হব, তখন হচ্ছে যখন পিছনে ফিরে তাকাবো তখন আমরা দেখবো যে আসলে করোনার আগের সময়টা এবং করোনার পরের সময়টার মধ্যে একটা ছেদ বিন্দু আছে। তো ওই ছেদ বিন্দুতে গিয়ে মনে হয়েছে যে যেরকম অখণ্ড অবসর আমরা পেয়েছি, এখন কিন্তু এরকম কোনো কথা আগেও আমরা চিন্তা করিনি, এখনো আমরা চিন্তা করতে পারি না। তো তখন ওই অবসর সময়ে আমার মনে হয়েছে যে মানে ও লেখাটা কি, লেখাটা তো ওই যে আকাশ থেকে নাজিল হয় না, লেখা তো আমাদের অভিজ্ঞতা, আমাদের যাপিত জীবন সবকিছু নিয়ে। তো কি হয়েছে যে ওই অভিজ্ঞতাগুলো সঞ্চিত হতেই আছিল, কিন্তু হচ্ছে যে মানে ওগুলো যে আমি লিখবো ওইটার সময়টা হয়ে উঠতেছিল না। যখন করোনাটা আসলো তখন ওই জিনিসটা মানে কি বলে অবসরটা, নিজের সাথে নিজের একটা দেখা হওয়ার ব্যাপার, বোঝাপড়ার ব্যাপার, সেই ব্যাপারটা কাজ করলো। এই যেমন আমি একটু যুক্ত করতে চাই, করোনা কালে মানে করোনা যে ছেদ বিন্দুর কথা বললেন, সেই ছেদের ফলশ্রুতিতেই কিন্তু এই লাইভ অনুষ্ঠান। 2020 সালের আগে আমি কোনোদিন ফেসবুক লাইভ দেখি লোকে করে, আমি জীবনে কারো কাছে যাইনি, নিজেও করি। করোনার সময় কি হলো যে আমার সংগঠন এবং অন্যান্য এরকম শিল্প সাহিত্যের লোকজন আছে, তো কি করি, ছেলে মেয়েগুলো বসে আছে বাসায়, কিছু করার নেই, আমরা কবিতা পড়তে পারছি না, চর্চা করতে পারতেছি না, মাঠে বসতে পারছি না, তাহলে কি করা যায়? প্রথমে শুরু করলাম ভিডিও কলে আমরা চর্চা করি। পরে মনে হলো আরে আমরা তো অনুষ্ঠানও করতে পারছি না, তাহলে কি করা যায়? তাহলে চলো আমরা এবার ফেসবুক পেজে লাইভ করি, লাইভে অনুষ্ঠান। এটাও তো একটা চেঞ্জ। ঠিক আছে, তো এরকম আরো আরো কিছু, যেমন এইসব টেকনিক্যাল ব্যাপার, ছবি তোলার ব্যাপার, এরকম বিভিন্ন বিভিন্ন ব্যাপার। ওই যে ছেদের কথা বললেন, এটাও একটা পরিবর্তন আছে। আমি বাস্তব উদাহরণ দিলাম, এরকম আরো অনেক আছে। তো যাই হোক, কথা তো চলবেই, কথা শুনবো। শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন দৈনিক আড্ডাবাজি 19-এ, সকলকে আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা রইল। আশা করছি আপনাদের এই আয়োজন ভালো লাগলে আপনারা বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করে দেবেন। শিল্পের কথা, শিল্পীর কথা বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ুন। উদ্দেশ্য একটাই, একজন শিল্পী কেন লেখেন, কি কারণে লেখেন, তার অনুভূতি কি, আমরা সেটা জানবো, যাতে শিল্পের প্রচারটা আরো বাড়ে। আর একটা কথা বলতে চাই, দিন শেষে অনেক কিছুই আসবে যাবে, সুন্দর এবং সত্য তার জায়গায় দাঁড়িয়ে থাকবে। বাদ বাকি সবই হচ্ছে কিছুদিনের জন্য আছে, পরে নেই। তো সুন্দর এবং সত্যকে ধারণ করুন এবং বেশি বেশি করে প্রচার করুন। তো আর কথা বাড়াচ্ছি না, আলাপ তো আরো শুনবো। ফাঁকে একটু আপনার কবিতা আমিও শুনতে চাই, শ্রোতা দর্শকদেরকেও শোনাতে চাই। ওকে, আমি কি কবিতা শোনাচ্ছেন প্রথমে? আমার দ্বিতীয় যে বই সেলফ পোর্ট্রেট, ওর যে প্রথম কবিতাটা ওটাই হচ্ছে যে আমি শোনাতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারা ভরা রাতে গোটা তিনেক কবিতা হলেই চলবে, যার একটি দিয়ে গোটা একটি মার্ক্সবাদী মস্তিষ্ককে কিনে নেওয়া যাবে, ইজারা নেওয়া যাবে দুইটি দেশ, ঘটানো যাবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জেনোসাইড,
4 যুগ পিছিয়ে দেওয়া যাবে বিপ্লব। একটি রাতকে 1000 টাকা দিয়ে নিজের করে নিলে শ্রম শোষণ মনে হবে না। মনে হবে যেন শুয়ে আছি ঘাসে, রাতের ঘাস কবরের মতো ভেজা। শেয়ার মার্কেট থেকে পালিয়ে এসে গুহা মানব মনে হবে নিজেকে। মনে হবে গণতন্ত্র না থাকলেও ভালোবাসা যায়। মনে হতে থাকবে মুদ্রাস্ফীতিতে কিছু যায় আসে না। আরো মনে হতে থাকবে কিছুতেই কিছু যায় আসে না। মনে হবে না হোয়াইট হাউস কতটা সাদা, আর কতটা সাদা হলে ওটাকে রক্তের মতো কালো লাগবে। কখনো মনে হবে না বোমারু বিমানের ওজন কি রাতের চেয়ে বেশি। এসব মনে হওয়া না হওয়ার জন্য তারা ভরা রাতের খুব একটা দরকার নেই। তবে বিপ্লবের পরে আমি কবিতায় চাইবো, বলবো বেশি তো চাহিদা নেই, তারা ভরা রাতে গোটা 3 কবিতা হলেই চলবে। বাহ, দুর্দান্ত একটা কবিতা শুনে ফেললাম, একটু আলাদা রঙের, আলাদা ঢঙের। আশা করছি শ্রোতা দর্শকরা ভালো বলতে পারবেন তাদের কেমন লাগে। আমার বেশ লেগেছে। তো আলাপ চলবে, আলাপ চলবে, আলাপ চলবে। তো আমি ছোট ছোট জানতে চাইবো আপনার কাছে। সেই জানতে চাওয়ার এই পর্যায়ে হচ্ছে, আপনার এই ছোট বড় যে পথ চলাটা হচ্ছে শিল্প সাহিত্যে, এখানে আহ কি ধরনের বা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন কখনো হয়েছেন কিনা, সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সেটা যেমন শুনতে চাই, তার সাথে এই ছোট্ট সময়ে প্রাপ্তি বা কি কি যুক্ত। আচ্ছা, বাধা বলতে এমন কোনো বড় বাধা আসেনি যে যার ফলে হচ্ছে যে আমার এই পথ চলা থেমে যাবে কিংবা স্তম্ভিত হয়ে যাবে ক্ষণিকের জন্য, এমন কখনো হয়নি। কিন্তু ছোট ছোট বাধা তো থাকেই। যেরকম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম। এখন হলের পরিবেশটা এমন, ওখানে আসলে যতজন মানুষ থাকার কথা তার চেয়ে কমপক্ষে দ্বিগুণ মানুষ থাকেই। আরো বেশি থাকে, আচ্ছা কমপক্ষে দ্বিগুণ। আচ্ছা তো ওর আচ্ছা মধ্যে আচ্ছা। ওই যে একটা ক্যাওস, হুম কিংবা আপনি যদি হুম। টিএসসি যান ওখানে দেখবেন কি যে পরিবেশটা কিন্তু কখনো শান্ত নাই, সব না সময় না, কোনো সব একটা অশান্ত, একদম গরম ঝিকিমিকি। গরম। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম। আপনি মধুর ক্যান্টিনে যান, ওইখানে ইভেন ককটেলও ফুটতে পারে। তো এইরকম হ্যাঁ পারে। একটা বাতাবরণের মধ্যে থেকে কি বলে মানে এই যে শিল্প সাহিত্য চর্চা করার মতো কনসেন্ট্রেশন ধরে রাখা কিংবা নিয়ে আসা, এটা বেশ কঠিন। তো বাধা বলতে গেলে এইগুলাই। আর যদি আচ্ছা, প্রাপ্তির কথা বলি, বাধা একটু আর একটু যুক্ত করি, কারণ আমরা আমাদের সমাজ বা আমাদের প্রেক্ষাপটে আমরা যদি মানে দেখি, একজন স্বাভাবিক, এটা খারাপ ভাবে দেখছি না, বাবা মা কখনোই চাইবে না যে তার ছেলে কবি হোক বা কবিতা লিখুক, বা এই ধরনের প্রতিবন্ধকতা কখনো পরিবার থেকে এসেছে যে কবিতা লিখছে, কারণ আমরা জানি যে কবিতা লেখে, গান গায়, আবৃত্তি করে, তার মানে ছবি আঁকে, তার মানে তো এ ছেলে বা এ মেয়ে উচ্ছন্নে গেছে। এটা পরিবার এবং সমাজ এরকম আহ মানে টিকি টিপ্পনি কি শুনতে হয়েছে কিনা? এরকম আমার আসলে শুনতে হয়নি। এর কারণ হচ্ছে যে আমার পরিবার ওই যে কি বলে প্রচলিত অর্থে সংস্কৃতি মনা নামে যে টার্মটা আছে, ওই সংস্কৃতি মনা পরিবারেই আমার জন্ম। আমার বাবা বাংলা আচ্ছা পড়াতেন আচ্ছা এবং হচ্ছে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। আমার আচ্ছা বড় আচ্ছা। বোন উনিও হচ্ছে যে নাটক ও নাট্যতত্ত্বে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো ইভেন আমার মাও হচ্ছে যে এতে করে আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা বলুন। ইয়ে পাইছি। তো মানে সমস্যা হয় হ্যাঁ নাই। হ্যাঁ পরিবার থেকে কোনো হ্যাঁ টিপ্পনী হ্যাঁ, মানে পারিবারিক এই, হ্যাঁ পারিবারিক এটা হয়নি, তবে বিশ্ববিদ্যালয় জীবনের যে আবহাওয়ার কথা বললেন এটা তো আছেই। সামাজিকও কিছু করে। আর প্রাপ্তি কি কি যুক্ত হলো মনে হয় আপনার? সেটা ব্যক্তিগত মনের খোরাকও হতে পারে, সামাজিক প্রাপ্তিও হতে পারে, কিংবা আপনার পাঠকদের থেকে তরফ থেকেও কোনো প্রাপ্তি হতে পারে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলা দরকার যে কবি সাহিত্যিক মহল বলতে যেই গোষ্ঠী বা ব্যক্তি সমূহকে আমরা আসলে বুঝি, আমি কখনোই ওখানে বিলং করতাম না এবং এখনো মানে অনেকদিন ধরে যুক্ত থাকার পরেও ওই ধরনের কি বলবো বিলঙ্গিংনেসটা আমার মধ্যে আসে না। আহ, এই কারণে হচ্ছে যে বইয়ের বিক্রি বাট্টাও হচ্ছে যে আমার একটু কম। কিন্তু আমার প্রাপ্তি যেটা মনে হয় সবচেয়ে বড় হচ্ছে যে আমি কিছু মানে অপাঠককে কবিতা পড়াইতে পারছি, যে বাহ। যারা কখনো বই পড়তো না বা হচ্ছে যে বই পড়লেও তারা হয়তো থ্রিলার পড়তো, তারা হচ্ছে যে নন ফিকশন পড়তো। তো আমার কারণে হচ্ছে যে তারা প্রথমবারের মতো কবিতা পড়েছে। এই জায়গাটা আমার মনে হয়েছে যে বেশ বড় একটা প্রাপ্তি। এছাড়া ছোটখাটো প্রাপ্তি আছে, যেরকম প্রশংসা বাক্য আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। যে প্রশংসা তো আসলে আমরা কেউ কাউকে করতে চাই না। হ্যাঁ,
হুম। করলে যেন নিজের ভাগটা একটু কমে যায়, এরকম একটা না না, পকেট ফাঁকা, প্রশংসা করলে পকেট ফাঁকা হয়ে যাবে। এই তো এরকম একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গা থেকে ছোট ছোট যেসব প্রশংসা বাক্যগুলো পেয়েছি বিভিন্ন মানুষদের কাছ থেকে, এবং ওই যে যেটা বললাম যে কবিদের থেকে অকবিদের প্রশংসা আমার কাছে মনে হয় একটু বেশি ইম্পর্টেন্ট, পাঠকের বেশি। চেয়ে অপাঠকের হ্যাঁ হ্যাঁ, প্রশংসা বেশি ইম্পর্টেন্ট, মানে আমি এরকম ভাবে দেখি আর কি। তো এই বুঝেছি জিনিসগুলো বুঝেছি। হয়েছে যে আমার প্রাপ্তি। আসলে কি বলে, প্রাপ্তি, প্রতিবন্ধকতা শুনলাম, সাথে সাথে একটু পেশাদারিত্বের, আপনি প্রুফ রিডার, আপনার পেশায় পরিচিতিতে আমি বলেছি যে প্রুফ রিডিং কিংবা এই ধরনের শিল্প সাহিত্য রিলেটেড আপনি কাজ করছেন। তো পেশাদারিত্বের জায়গায়, কারণ মানুষের তো দিন শেষে কবিতা লেখক, গান গেয়ে তো আর পেট ভরবে না। পেট ভরার জন্য অর্থ দরকার। আমাদের যে ইকো বা সামাজিক যে পরিবেশ, সভ্যতা বা তৈরি হয়েছে, তো সে কারণে অর্থ উপার্জনেরও দরকার আছে। তো সেই পেশাদারিত্বে আপনি যেহেতু কবিতাটাই মূলত লেখেন, মানে বা এখনো লিখে যাচ্ছেন, পরে হয়তো আরো অনেক দিকে গমন হতে পারে আপনার, যে ব্যাপারটা, যেই কবি কি একটা পেশা হয়ে উঠতে পারে আমাদের সামাজিক প্রেক্ষাপটে। আর আমাদের সমাজে আহ এই কবিটাকে যদি পেশা হিসেবে কেউ নিতে চায় বা প্রতিষ্ঠিত করতে চায় কবি মহল, তাহলেই বা কি কি পরামর্শ থাকবে বা কি কি করা যেতে পারে? একটা হচ্ছে যে লেখার মান একটা ব্যাপার, আর একটা হচ্ছে যে পরিমাণ একটা ব্যাপার। একজন ভালো কবি আচ্ছা, কিন্তু আপনার কথা একটু আস্তে শুনছি সুপ্রিয়, আপনাকে একটু আস্তে শুনছি। যদি ব্লুটুথে একটু ঝামেলা হয়, আপনি অফ করে দিলে এমনি অটোমেটিক্যালি আসবে, যদি ল্যাপটপে অডিও থাকে আর কি। আচ্ছা, এবার কি আসছে আমার কথা শোনা যাচ্ছে? মোটামুটি শোনা যাচ্ছে, কিন্তু ধীর আর কি, আস্তে শোনা যাচ্ছে, এইটা আর কিছু না। আচ্ছা, মানে আসতে বলতে হচ্ছে যে মানে আমার কথা একটু যদি আমি একটু জোরে বলি যে এখন কি একটু এটা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন মোটামুটি একটু শোনা যাচ্ছে। বোধহয় প্রথমে খুব ভালো শোনা যাচ্ছিল, এতক্ষণ এই একটু আগে শেষের কথাগুলো একটু আমরা ধীরে ধীরে শুনলাম। তো এই জন্য আর কি আমি বললাম যে অডিওটা যদি একটু চেক করে নিতেন আপনি, কিংবা অডিও আপনি চেক ব্লুটুথটা অফ করে দিতে পারেন। অফ করে দিলে হয়তো রেগুলার ইসে রেগুলার ফোন কিংবা ল্যাপটপে ডিভাইসে অডিও অপশন থাকলে খুব সুন্দর সাউন্ড আসে, আচ্ছা, তাহলে আমাকে ব্লুটুথ আমাকে ছাড়াই। 20 সেকেন্ডের মতো একটা টাইম দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে একটু করুন, অসুবিধে নেই, অসুবিধে নেই, আমরা আছি। আমি শ্রোতা দর্শকদের সাথে আলাপচারিতা করছি, যারা যুক্ত আছেন বা মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন দৈনিক আড্ডাবাজি 16। এখান থেকে বা আড্ডাবাজির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা রইল। অতিথি হিসেবে আছে একজন কবি, একজন তরুণ কবি, সুপ্রিয় সাহা। তার সাথে কথা বলছি, আরো কথা বলবো, তার অনেক অনেক কথা শুনবো, ফাঁকে ফাঁকে তার কবিতাও শুনবো। এবার একটু কথা বলুন সুপ্রিয়। এবার কি আমি ক্লিয়ার? অডিবল? হ্যাঁ, ক্লিয়ার, বাট মনে হচ্ছে এবার কি কেমন যেন একটা বাধা আছে। না না, মনে হচ্ছে একটু কম কম, আমি জানি না কি। প্রথমে ভালো ছিল, আমরা খুব লাউডলি শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমরা আচ্ছা, আলাপ বোধহয় চালিয়ে যাই। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই আ- সমস্যাটা মনে হয় না মানে খুব তাড়াতাড়ি সমাধান করা যাবে। তো আমার এদিক থেকে চেক করলাম কোনো সমস্যা নেই, আমি একটু জোরে কথা বলি তাহলে হয়তো শোনা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তাহলে আমরা যেটাই ছিলাম, যে আসলে কবি কি আসলে পেশা হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, এই যে ব্যাপারটা, বা কবি কি একটা পেশা হতে পারে কিনা, এই ব্যাপারটা। পেশা এই জন্য বলা, কারণ কবিদেরও তো রুজি রুটির ব্যাপার আছে এখন। আপনি মনে করেন, আপনি এখন যে উপলব্ধি হয়েছে, আপনি কবিতাটাই লিখতে চান, তো এই জায়গা থেকেই যদি আপনার পেট চলার ব্যবস্থা হয়, পেশা বলতে পেশাদারিত্ব, এই ব্যবসা বাণিজ্য ব্যাপারটা এরকম না, কিন্তু কিছুটা হলে হয়তো জড়িত। পেট চালাতে গেলে অর্থ উপার্জনের দরকার, এখান থেকে আপনার যদি অর্থ পরিপূর্ণ হয় আপনার পেট চালানো বা সংসার চলার জন্য, তাহলে তো আপনি নিশ্চয়ই অন্য পেশায় যাবেন না, কারণ আপনার এটা ভালো লাগার, ভালো বাসার জায়গা। ঠিক আছে, আপনি আরো বেশি কাজ করবেন মন প্রাণ দিয়ে। তো সেই জায়গা থেকে বলুন। আহ, পেশা হিসেবে গ্রহণ করার একটা সুযোগ আমাদের দেশে আছে কেন না, আমাদের দেশের জনসংখ্যা বেশি। এই যে যে 58 কোটি মানুষ, আপনি দেখেন বইমেলায় একটা কবিতার বই স্বাভাবিকভাবে 300 কবির মতো ছাপা হয়, কিন্তু তারপরেও আমরা সংখ্যায় থাকি সেই 300 কবি শেষ হবে কিনা। তার কারণ হচ্ছে হুম, কি যে আমাদের দেশে পড়ার অভ্যাসটা অত
একটা নেই, কিন্তু আমাদের সম্ভাবনা আছে, সম্পদ যেরকম আছে সম্ভাবনা আছে। অনেক দেশে এত জনসংখ্যা নেই, তারা চাইলেও মানে একটা ওই যে লিমিটেশন তো একটা থাকে, তো সেই জায়গা থেকে আমাদের লিমিটেশন যেরকম আছে আমাদের সম্ভাবনা আছে, কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার মনে হয় না যে ডিরেক্ট একদম পেশা, অন্য সকল কর্ম বাদ দিয়ে শুধুমাত্র কবিতা বা সাহিত্য চর্চাকে পেশা হিসেবে নেওয়ার মতো মানে ওই রকম সক্ষমতা আমাদের সমাজ বা রাষ্ট্র আমাদেরকে দিতে পেরেছে বা অদূর ভবিষ্যতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু এখানে কিছু কিছু ব্যতিক্রম তো থাকে, যেরকম হুমায়ুন আহমেদ স্যার ছিলেন, যে উনি পড়াতেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ত্যাগ করে আহ, উনি হচ্ছে যে নাটক সিনেমা বানাচ্ছেন, উনি হচ্ছে যে লিখছেন উপন্যাস, এটা উনি করতে পেরেছেন। তো কিছু কিছু ব্যক্তি সমাজে সবসময় হচ্ছে যে একটি ব্যতিক্রম হন, কিন্তু অ্যাজ এ হোল মানে বেশ কিছু সংখ্যক মানুষ, সাপোজ কথার কথা হচ্ছে যে অন্তত 5,000 লোকের কর্মসংস্থান হবে সাহিত্য চর্চার মাধ্যমে, এইটা একটু বেশ কঠিন আমাদের সমাজে। আর সবচেয়ে বড় কথা এই যে বই যে পড়ে না, এটা আবার দোষ দিতে পারে না। মানুষ কখন বই পড়বে? মানুষ অবসর সময়ে, যখন মানুষের পেট ভর্তি খাবার, তখন মানুষ হচ্ছে কি যে মস্তিষ্কের ক্ষুধা তৈরি করে, মননের ক্ষুধা তৈরি করে। আমাদের আমরা যদি খাবারই খেতে না পারি, ঠিক যদি পুষ্টিকর খাবার না খাই, তাহলে যেটা আমরা পড়বো সেটা তো আমরা বুঝতেও পারবো না। তো বিষয়গুলো কানেক্টেড, এবং এই কানেক্টিভিটির ভিতরে এখন ওরকম সুযোগ হয়ে পারেনি যে মানে শুধু কবিতা লিখে আমরা মানে পেট চালাতে পারবো, এটাকে পেশা হিসেবে নিতে পারবো, এটা এখনো হয়নি। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি বুঝলাম পেশাদারিত্বের। এবার আমরা একটু বোধহয় কবিতায় ফিরি। কবিতা নিয়ে একটু আলাপটা আরো ফ্রি। আশা করি আসলে ওই যে কি বলে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আশা রাখতে হবে যে ভালো কিছু হবে, শুনি না আসবে। মানুষ এই আশায় তো বাঁচে যে না, আমার ভালো একটা চাকরি হবে, বা আমার জীবনে সেই ভালো মানুষটাকে পাবো, বা আমার জীবনে আমি যেটা চাই আমার স্বপ্নটা পূরণ হবে। সেই আশাটা থেকেই যায়। তবে বলবো নিরাশ না হবার জন্য, কারণ আশা মানুষকে উদ্বেলিত করে, উজ্জীবিত করে এবং উজ্জ্বল করে। তো যাই হোক, এবার একটু আমরা কবিতার আলাপে আসি। যে কবিতার আলাপটা হচ্ছে এরকম, যে কবিতায় রিয়েলিস্টিক এবং অ্যাবস্ট্রাক্ট নিয়ে আপনার ভাবনাটা একটু শুনতে চাই, এবং আপনার কোন জনরা বা ফরম্যাটে আপনি গুড ফিল করেন। কারণ আপনার কবিতাটা প্রচলিত ধরনের না, আমরা একটা যেটা শুনেছি একটু আলাদা ধরনের, আনকোরা, একটু ধূসর রঙের, বাক বদলের ব্যাপার আছে। ঠিক আছে, তো আপনার কাছ থেকে জেনে নিন। আচ্ছা, আমাকে তো এখন শোনা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি আর কি। খুব প্রথমে ভালো শুনছিলাম আর কি। আপনি যদি চান আমি কথা চালাতে পারি 1-2 মিনিট, আপনি আবার বেরিয়ে গিয়ে আবার ইন করতে পারেন, না এতে ওটা অসুবিধা নেই, কারণ লাইভ স্ট্রিমিং এ এরকম ব্যাপার স্যাপার হয়। আপনি বেরিয়ে আবার ইন করতে পারেন। ওকে, ওকে, আমি ট্রাইটা করি। হ্যাঁ, 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 হ্যাঁ। তো শ্রোতা দর্শক মন্ডলী, আমাদের সাথে অতিথি হিসেবে আজকে আছে একজন তরুণ কবি সুপ্রিয় সাহা। একটু যন্ত্রের যন্ত্রণা বা যান্ত্রিক গোলযোগের কারণে তিনি আবার বেরিয়ে আসছেন, যেহেতু আমরা তার অডিওটা ভালো পাচ্ছি না। আশা করছি আপনারা এই যান্ত্রিক বা নেট বিভ্রাট এইসব ঝামেলা বা ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা ছিলাম সুপ্রিয় সাহার সাথে। আপনারা আপনাদের মতামত এবং মন্তব্য আজকের আয়োজন নিয়ে জানাতে পারেন মন্তব্যের মাধ্যমে। আমরা খুব শীঘ্রই অতিথিকে পেয়ে যাব। হ্যাঁ, তিনি চলেও এসেছেন। আমি তাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার কথা বলুন তো, আমরা আচ্ছা, একটু শুনি। এবার কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমরা এভাবেই চলি। বোধহয় কোনো একটা হ্যাঁ, ব্যাপার হয়েছে, আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, তো এদিকে তো আমাদের যে জানার জায়গাটা ছিল অ্যাবস্ট্রাক্ট এবং রিয়েলিস্টিক, এই জায়গাগুলো আপনার ভাবনা কি, এবং কোন ফর্মে আপনি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা কোন জনরায়? একটা হচ্ছে যে রিয়েলিস্ট যে ফর্মটা, ওই ফর্মটার একটা সমস্যা আছে। সেটা হচ্ছে কি যে শিল্পের শিল্পের কাজ, যে যে একটা ডিবেট আছে যে শিল্পের কাজ বা শিল্পীর কাজে শুধুমাত্র বাস্তবতাকে পরিচয় করা, নাকি হচ্ছে কি যে আরো মানে বাস্তবতাকে ছাপিয়ে গিয়ে আরো নতুন কোনো জীবন উন্মোচন করা, আরো নতুন কোনো কিছু দরজা খুলে দেওয়া, এটা একটা বড় প্রশ্ন। তো রিয়েলিস্টিক কবিতা যে লেখা যাবে না, এটা এরকম কোনো কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা কি বলে জমির দলিলের মতো কবিতা লিখে ফেলি, হ্যাঁ, কিংবা হচ্ছে কি যে আমি ইউনিভার্সিটির লেকচারের মতো করে যদি আমি কবিতা লিখে ফেলি,
মানুষকে এমন একটা কিছু আসলে আমার মনে হয় যে দেখাইতে হবে যার কারণে সে এইটার প্রতি আকৃষ্ট হবে। এইটা যে চটক হবে তা না, চটকদারিতে আমার আস্থা নেই, কিন্তু এমন একটা কিছু দেখাতে হবে। এই যে এটার সাথে অভিনয় সম্পৃক্ত, একটা রিয়েলিস্ট অভিনয় সবাই পছন্দ করে, উত্তম কুমারকে সবাই পছন্দ করে, কিন্তু রিয়েলিস্ট মানে এই না যেটা আপনি ঘরে করেন, ওইটাও কিন্তু একটা রিয়েলিস্ট, মানে কি বলে, রিয়েলিজমের একটা রিপ্রেজেন্টেশন আপনি নিয়ে যাচ্ছেন মঞ্চে বা ক্যামেরার সামনে। ঠিক কবিতায়ও আমার মনে হচ্ছে তেমন, যে রিয়েলিস্ট কবিতা লেখা যাবে, কিন্তু তার মানে এই না যে আমি এই কাজটা করলাম, আমি ওই খাবারটা খেলাম, ওইটা আমি লিখে দিলাম, যে এরকম হবে না। আর অ্যাবস্ট্রাক্টের ব্যাপারটা কি, যে আহ, শুধু অ্যাবস্ট্রাক্ট হবে তা না, আরো নানান ফর্মে আসতে পারে। যেরকম চিত্রকলায় আমরা যেরকম দেখি যে কিউবিজম বলেন, এক্সপ্রেশনিজম বলেন, হ্যাঁ, এগুলো যে রিয়েলিজমের থেকে হ্যাঁ, যে পার্থক্য সৃষ্টি সুরিয়ালিজম, করে। গোথেজম, বিভিন্ন ইজমের ব্যবহার। তো শুধু অ্যাবস্ট্রাক্ট না, আরো বিভিন্ন ফর্মে লেখা যেতে পারে, কিন্তু আমার কথাটা হচ্ছে কি, যে আহ, যে শিল্পীর দায় তো শুধু শিল্পের কাছে, মানে যদি আমি মানে একদম কি বলে নিট সমাজ এবং ক্লিয়ার বাস্তবতা ভাবে থেকে, বলি। হ্যাঁ, একদম সমাজ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে শিল্পীর দায় মানে শিল্পের কাছে। অন্যান্য দায়গুলো অন্য ব্যাপার। তো সেই শিল্পের জায়গাটা কিন্তু হয়ে ওঠার একটা ঘটনা। তো আমি একটা রিয়েলিস্ট নামে একটা জিনিস লিখলাম, ওইটা আসলে মানে ওই যে যে বললাম যে একটা দলিল হলো, একটা ইশতেহার হলো, একটা স্লোগান হলো। এই কবিতার সাথে স্লোগানের পার্থক্য আছে, কবিতার সাথে তো ইশতেহারের পার্থক্য আছে, আছে বা আমাকে ওই আছে। পার্থক্যটা করতে হবে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যাবস্ট্রাক্ট বলেন বা ফর্মবিহীন বলেন বা নতুন ফর্ম তৈরি করা বলেন, আমার আসলে এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা করা জরুরি বলে আমি মনে করি। আর এই যে নতুন কবিতা বলে যে একটা টার্ম আমি নতুন শুনতেছি, এইটা আমার বেশ পছন্দের আসলে বলা চলে। যে কারণ পুরোনো কবিতা যদি আমি লিখি এরকম, যে মানে জীবনানন্দ একরকম ভাবে লিখে গেছে, আল মাহমুদ একরকম ভাবে লিখে গেছে, রবীন্দ্রনাথ একরকম ভাবে লিখে গেছে, আমি যদি সেই কবিতার ফর্মটাকে বা সেই কবিতার ভাষাটাকে বারবার রিকনফার্ম করতে থাকি, তাহলে আমার মানে আমাকে লোকে কি দিয়েছি। মানে হু এম আই, তখন প্রশ্ন আসবে হু এম আই, মানে কবিতা আমি তাহলে কি? না, ঠিক আছে। তো ওই তাহলে জায়গাটা মোটামুটি আপনার ভাব, হ্যাঁ, আপনার ভাবনা এবং আরেকটা ব্যাপার কনসেপ্টটা হচ্ছে যে ক্লিয়ার। হুম। কমফোর্ট জোনের যে ব্যাপারটা, কমফোর্ট জোন হচ্ছে যে কমফোর্ট জোন আসলে নাই কবিতা। কবিতা আসলে একটা যন্ত্রণা, কি বলে, একদম হৃদয় নিংড়ে, মানে একদম কি বলে, একদম খাস বাংলায় যদি বলি যে আখ যেভাবে চেপে, লেবু যেভাবে চেপে, হৃদয় যদি ওইরকম ভাবে কেউ চিপটিক দেয় কোনো একটা কারণে, ওর ফলে হইতেছে যে কবিতাটা বের হয়। তো এইখানে যে রস, কমফোর্টের কোনো যে, ব্যাপার নাই। হ্যাঁ, যে রস বেরোয় ওই রসের বহিঃপ্রকাশই হচ্ছে কবিতা, বা রঙই হচ্ছে পেইন্টিং। দেখছি নবীন সিদ্দিক তিনি লিখেছে সুপ্রিয় সাহার কথা কম শোনা যাচ্ছে। জানি না, কোনো একটা ডিভাইসের ঝামেলা হতে পারে সুপ্রিয় সাহার ওখানে। আশা করছি আমার কথাও ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আমার কথা যদি ক্লিয়ার না শুনতে পারেন তাও জানান, তাহলে বুঝবো বোধহয় যান্ত্রিক কোনো একটা ত্রুটি আছে। তো আমরা কথায় কথায় রাত বাড়ছে, আড্ডার সময় বাড়ছে, আমরা আরেকটু কবিতা শুনে আসি। কবিতা শুনে আসি। আমি আমার একই বই থেকেই কবিতা পড়ছি, কেননা মানে আমার এই যে দ্বিতীয় বইটা যেটা, ওইটা হচ্ছে যে ওই যে ওইটাই হচ্ছে যে আমার ভালো কবিতা লেখার যে একটা প্রবণতা ছিল, পরে যে প্রবণতাটা আমার হয়ে গেছে যে ভালো লিখতে হবে হুম। তা না, আমার আমি আমার মতো করে লিখতে হবে। এই হচ্ছে কি বলে, কি বলে রিসাইটেবল আর কি, মানে একটু আবৃত্তি করার মতো যায়, এই জন্য এখান থেকে শুরু করছি। তো একবারে যেহেতু আমার কথা একটু কমই শোনা যাচ্ছে, আমি একবারে দুইটা কবিতা পড়ে যেতে। হ্যাঁ, প্রথম হ্যাঁ, হ্যাঁ, কবিতাটা ওকে, ওকে, হচ্ছে অবশ্যই, অবশ্যই। খবর ও কবিতা, এই কবিতাটার নাম। খবরের দৈর্ঘ্য আমি মিললেই ঢুকে পড়ি। কিন্তু ভাই, এই গ্রহে আমার মাপের কোনো খবর নেই, অফিস নেই, আমার জন্য তোমার আমি নেই কোনো ঠিকানা। পৃথিবী দেবী বসু সন্তান রাখতে আমারে, কিন্তু আমিও করছি অবাধ্য সন্তান। বিদ্রোহ আমার অলিন্দে রক্ত রক্তে ফেলে দিয়ে স্বর্গ নিভৃতে ভেবে যাই আত্মভক্ত সন্ধান করি নিদেশ।
আরেকটা কবিতা বলবো তিলাওয়াত। হুম। এইটা হচ্ছে যে কি বলে একটু পপুলার, তারপরে পড়ার চেষ্টা করি। ছোট একটা কবিতা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে কাকুর দিক ঠিক ৩.৫ হাত, কিন্তু জানুনি কোনোদিন হৃদয়ের কত গভীরতা। প্রত্যেক দোয়ায় চেয়ে যাওয়ার কথা বর্ষা রাত্রিরে তোমার দেখা বিধান করে গেছে শুধু। বাহ! আরো সুন্দর দুটো কবিতা আমরা শুনে ফেললাম। আমরা যেহেতু একটু যান্ত্রিক গোলযোগে আছি, আমাদের কথাগুলো এইজন্য একটু সংক্ষেপ করব। অতিথিকেও বলছি, শ্রোতা দর্শকদেরকেও বলছি। শ্রোতারা অনেকেই কথা শুনতে পাচ্ছে না। আমাদের আরো একটু জানতে আমার বা শ্রোতা দর্শকদের জন্য জানতে চাওয়া ছিল যে এই যে একটু আগে বললেন যে এক্সপেরিমেন্ট, যে একজন শিল্পীকে, একজন কবিকে তার কাজ নিয়ে এক্সপেরিমেন্ট কতটা জরুরি বা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? এক্সপেরিমেন্ট করার আগে কিছু একটা কাজ আছে, সেই কাজটা করে আমি এরপর জানো ট্রেডিশন বাদ দিয়ে এক্সপেরিমেন্ট সম্ভব না। আপনাকে অনেক নিয়ম মানতে গেলে আগে কিছুটা জানতে হবে। তো ওই আমাদের যে ট্র্যাডিশন সেটা চর্চা করতে গেলে শুরু করি। ওই ট্র্যাডিশন যদি আমরা ফলো করি ঠিক না, তাহলে হচ্ছে যে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। আর এক্সপেরিমেন্ট করার জরুরিটা ওই যে যেই কথা বললাম যে যেই ভাষায় রবীন্দ্রনাথ লিখে গেছে, আমি যদি সেই ভাষায় চর্চা করি, যে ফ্লাওয়ার নদী দেখাই গেছে, সেই রাস্তায় ক্রমাগত হাঁটতে থাকি, তাহলে তো আমার বইয়ের পর বই প্রকাশিত হতে থাকবে, কিন্তু আসলে তো মানে পাঠকরা কিছুই পাবে না, নতুন কিছুই পাবে না। তো এই এক্সপেরিমেন্টটা আমার মনে হচ্ছে যে ক্রমাগত করা দরকার। জানো ওই যে বললাম যে ভালো কবিতা লেখার একটা প্রবণতা ছিল, ওইখান থেকে আমি বের হয়ে আসছি। কারণ আমার মনে হচ্ছে যে ভালো কবিতা লেখার চেয়ে নতুন কবিতা লেখা দরকার। খারাপ কবিতা লিখতে পারতে হবে, তাহলে হইতেছে কি যে নতুন কবিতা বা নতুন ফর্ম, নতুন ভাষা, হ্যাঁ, নতুন আঙ্গিক, নতুন প্রেক্ষিত, এগুলো হচ্ছে যে আমরা উদ্ভাবন করতে পারবো। এছাড়া কোনো গতি নেই আর। হুম। এই ব্যাপারটাও বুঝলাম মোটামুটি। মানে এর সাথে সাথে আরেকটু আসে, আমরা যে এক্সপেরিমেন্ট বা নতুন ধারার কবিতা লিখতে গিয়ে কোনটা কবিতা কোনটা অকবিতা এটা আমি ঠিক বলতে চাচ্ছি না, কিন্তু যে ব্যাপারটা আমরা দেখতে পারি তার মানে সেখানে কবিতা বা শিল্পী, ওই যে আপনি বললেন একটু আগে যে কবিতা, আমি তো জমির দলিল লিখলাম আর কবিতা হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। কিন্তু শিল্প সাহিত্যে যে বেসিক এলিমেন্ট গুলোর ব্যবহার খুব প্রয়োজন, যে নন্দন তত্ত্ব, তারপরে কি বলে রুচি বা পরিমিতির যে বোধটা, যে কিভাবে তাকে প্রেজেন্ট করবে, এগুলোর তো আসলে অ্যাকচুয়াল কোনো সংজ্ঞা দেওয়াটাও ঠিক না। সুন্দর কাকে বলে এখন কি কি সংজ্ঞায় তাকে সংজ্ঞায়িত করবেন? তারপরও বেসিক যারা তরুণ আছে, নবীন আছে, যারা শিখছেন, ঠিক আছে, তারা চিন্তা করছেন সে লিখেছে এরকম একটা ধূসর রঙের কবিতা, এই শব্দ এভাবে ব্যবহার করেছে, এখানে এটা, সে যে একটা পেইন্টিং কে ভাঙছে, শব্দ নিয়ে খেলা করছে, সে তো ওটা বোঝে না, তো তার যা মনে চাইলো সে তাই লিখলো। কিংবা শব্দের যে একটা চলন, যেমন মনে করেন আমি একটা আঞ্চলিক কবিতা লিখি, এখন আমার জন্মস্থান বাগেরহাট, খুলনায়, আপনার অঞ্চলে, এটা খুলনার ভাষায় হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি দেখা যাচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা প্রমিত বা একটা ভাষা এই জন্য তৈরি করা হয়েছে যে নোয়াখালীর মানুষ, কারণ ওটা দাপ্তরিক ভাষা, ঠিক আছে। তো এখন ওই কারণে আমাদের বই কাগজ কলমের চলতি ভাষা আমরা যাকে বলি, শুদ্ধ ভাষা, প্রমিত ভাষা যেভাবেই বলো, তো সেখান থেকে বেরিয়ে অনেকে দেখা যাচ্ছে সেটা না হচ্ছে আঞ্চলিক, না হচ্ছে শুদ্ধ, কিন্তু সে তার মতো করে ভাষা প্রয়োগ করছে, হয়তো নতুনত্বের জন্য, হয়তো সেইভাবে শ্রোতাকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কিংবা সমাজে এর খুব চাহিদা আছে বা এর প্রচলন আছে। এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখেন? আমি হচ্ছে যে এই বিষয়টা নিয়ে একটু ক্রিটিক্যাল, তার কারণ হচ্ছে যে আমার এটা একটা নির্বিষ ব্যাপার লাগে না যে একটা পরিণত ভাষা তৈরি হলো, যাতে হচ্ছে যে একই দেশে যে বিভিন্ন ডায়ালেক্ট আছে, ওই ডায়ালেক্টের মানুষরা ওই ভাষাটাকে মানে কি বলে মান ভাষা হিসেবে নিচ্ছে। শুধু মান ভাষার ব্যাপারটা এটা না, এটা হচ্ছে যে এক প্রকার চাপায় না, এবং হচ্ছে যে এটাকে বলে কি বলে হোমোজেনাইজেশন, মানে আমি সবকিছুকে এক করে দিতে চাচ্ছি। যেরকম সিলেটি যে ডায়ালেক্ট, এটা কিন্তু শুধু ডায়ালেক্ট, ওটা একটা ভাষা, ওদের আলাদা বর্ণ ছিল, কিন্তু হচ্ছে যে ওদেরকে হ্যাঁ, আমরা শিখে গেছি যে বাংলা। এইটা একটা ব্যাপার, এইটা একটা কি বলে একটা আরোপ করার একটা ব্যাপার আছে, প্রমিত বা সত্য যাই বলেন না কেন, এইটা হচ্ছে যে আমার কাছে একটা চরম আরোপিত একটা ব্যাপার লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে যে লেখায় যে আরোপ, লেখায় আরোপ তো হবেই,
আপনি যখন এডিট করবেন সেটা জীবনানন্দ বলেন যে যাই বলেন, যে কবির নাম নেন, এরকম কোনো কবি আপনি দেখাইতে পারবেন না যে এডিট এডিট করেন, মানে কারেকশন করেন। এখন কারেকশন মানেই তো আরো একটা কবিতা বা একটা সাহিত্যকর্ম যাই কিছু হোক, ওইটাকে আপনি বারবার একটা ছবির সাথে তুলনা করেন, আপনি দেখতেছেন যে ওইখানে আরেকটা রং দিলে মনে হয় ভালো হতো, ওইখানে বোধ হয় আরেকটু গাঢ় রং ডিমান্ড করতেছে। তো সেই রকম কবিতাও তো সেরকম যে একজন দেখতেছে যে এই ভাষাটা এখানে প্রযোজ্য হচ্ছে না, আমি আমার গ্রামের কথা বলতেছি, তাহলে আমি কেন খুলনার ভাষায় বলবো? হ্যাঁ, আমি পুরান ঢাকার কথা বলতেছি, মানে আমি তো চাইলে ওইটা মানে কলকাতার বাংলায় লিখতে পারি, আবার ওইটা আমি ঢাকায় বাংলায়ও লিখতে পারি। তাহলে আমি কেন ওই বাইছে নেওয়ার স্বাধীনতাটা আমি পাচ্ছি না? আমার কাছে বিষয়টা এইরকম যে হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি আছে যেটা হচ্ছে একদম চোখে লাগে যে আমি লিখলাম, মানে আমি হচ্ছে যে থাকি নোয়াখালী, আমি সিলেটের ভাষায় একটা কবিতা লিখবো, এরকম একটা এক্সপেরিমেন্ট আমি করতে গেলাম, কিন্তু সেটা ফল করলো। কিন্তু সেই ফল করার একটা মূল্য আছে। কিরকম? আমার সাহিত্যে যদি 100টা বই থাকে, তার মধ্যে আমার 99টা হবে গার্বেজ, একটা হবে গ্রেট, আর 2-4টা মিডিওকার হইতে পারে। তো এই যে স্বাধীনতাটা, মানে এই যে শিল্পের স্বাধীনতাটা, এইটা আপনাকে দিতে হবে এবং নিতে হবে। এইটা ছাড়া ওই যে একটা গ্রেড, ওই একটা গ্রেডের কাছে আমরা বুঝাইতেই পারবো না যদি হচ্ছে যে আমরা এই ভাষা নিয়ে ভাঙা গড়ার খেলাটা না করতে দিই। আর ভাষাকে এই যে যে প্রমিত বাংলা, এইটা কি কোনো স্ট্যাটিক কিছু নাই, মানে এইটা তো হচ্ছে যে কি বলে, মানে 100 বছর আগে তো এই বাংলায় কেউ কথা বলতো না, আমরা যেভাবে বলতো না। বলতেছি। আর হুম। 100 বছর পরে তো এইভাবে কেউ বলবে না। অলরেডি হচ্ছে যে এই যে অলরেডি, আমি অলরেডি বললাম, এখন ইতিমধ্যে আমি বলি না, মানে এটা কিন্তু আরোপ না, আমি অলরেডি বলি। এই যে আমার বইয়ের নাম হচ্ছে ব্ল্যাকবোর্ড, আমাকে একজন বলতেছে যে কৃষ্ণ গহ্বর কেন নয়, এই যে সেলফ পোর্ট্রেট, এইটা কেন আত্মপ্রকৃতি নয়। তারপর সে ছিল চারুকলার স্টুডেন্ট, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোরা তো ছবি আঁকিস, তোরা বল যে তোরা কি হুম। কখনো আত্মপ্রকৃতি বা প্রতিকৃতি আঁকোস? তোরা তো আঁকোস সেলফ পোর্ট্রেট বা পোর্ট্রেট, বা হচ্ছে কি হ্যাঁ। যে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল তো কৃষ্ণ গহ্বর না, ওটা তো ব্ল্যাক হোল, ওটা তো বাংলায়ও হয়ে গেছে, ওটা তো বাংলারই শব্দ। এইটা মেনে নিতে হবে। এবং এই যে যে ভাষা, ভাষা বলতে কিছু নদী চলতে চলতে বাঁকে, তো সেই নদীটার যে বাঁধ দিয়ে নদীটার প্রবাহকে থামানো যাবে না। এই হচ্ছে আমার আগ্রহী। আচ্ছা আচ্ছা। তো দেখছি আরো লিখেছেন দুজন। তাহমিনা পারভীন, স্পষ্ট শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু শোনায় ঝামেলা আছে। আশা করছি আজকে এইসব যান্ত্রিক ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যন্ত্রের কিছু যন্ত্রণা থাকে, আমাদেরকে পোহাতে হয়। তারপরও সেই যন্ত্রণা পেরিয়ে আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। আপনারাও যে দু একজন দেখছেন, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে আপনারাও এই যন্ত্রণা সহ্য করে আস্তে আস্তে হলেও অস্পষ্ট কথাই শুনছেন। তো যাই হোক, আমরা যেহেতু অনুষ্ঠান একটু ছোট করব, আগেই বলেছি, যেহেতু আমাদের যন্ত্রের যন্ত্রণা পোহাচ্ছি। একদম শেষ যে জানতে চাওয়াটা, তারপরে আমরা আপনার আর একটা কবিতা শুনবো, শুনে আজকের আয়োজন শেষ করবো। যে বই নিয়ে বা কবিতা নিয়ে আপনার নতুন কি কি কাজের পরিকল্পনা আছে বা খুব শীঘ্রই পাচ্ছে কিনা, এটা হচ্ছে শ্রোতা দর্শক সহ আমাদের জানার জন্য। আচ্ছা, বই প্রকাশের পরিকল্পনা আমার আপাতত নেই, এবং যে বই বই প্রকাশ প্রকাশের বলতে এটা বুঝেন নতুন কোনো কাজ হয়তো করছেন, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করছেন, যে আমি এই ধরনের একটা সিরিজ করছি বা এই কাজটা করছি। না, এরকম পরিকল্পনা আমার নেই। এবং একভাবে ধরতে গেলে আমি আসলে কবিতাটাকে এক প্রকার ছেড়েই দিয়েছি, মানে এমন না যে প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন লিখবো না, কিন্তু ব্যাপারটা হয় কি যে এক একটা সময় কাল থাকে, এবং এই সময়কালের ডকুমেন্টেশনে কিন্তু একটা প্রকাশিত বই। তো এই জায়গায় যদি হচ্ছে যে আমাকে সময় না দেন, তাহলে হচ্ছে যে একই জিনিসের পুনরাবৃত্তি হতে থাকে। আমি সেটাকে করতে চাই যে চার্লস ডিকেন্স বলছিলেন যে একটা ভালো কবিতা জানে যে কোথায় থামতে হবে, ওই যে পরিণতির কথা আপনি বলতেছিলেন। তো হুম। সেরকম আমি মনে করি যে একটা ভালো কবির যদি কেউ হয়ে উঠতে চায়, তারও জানা থাকা দরকার যে তার আসলে কোথায় থামতে হবে। তা আমি মনে করেছি যে হচ্ছে যে যথেষ্ট লেখা হয়ে গেছে, এবার একটু বিরতি দিতে হবে। বিরতি দিয়ে আমি যেটা করছি, আমি হচ্ছে যে পত্রিকার সাথে ছিলাম, আমি সম্পাদনার সাথে যুক্ত হয়েছি। আমার সম্পাদক আমার একটা নিয়মিত প্রযোজকভাবে আমরা একটা পত্রিকা সম্পাদনা করি, ছোটখাটো আনশান্ত এটার নাম। তো আহ, এইটা চলছে, এবং এটা 2টা সংখ্যা প্রকাশিত হয়েছে, শীঘ্রই 3য় সংখ্যা প্রকাশিত হবে। আর হচ্ছে ওই যে যেটা আপনি ইন্ট্রোতে যেটা বললেন, ব্যবহারিক তথ্য আমি লেখার চেষ্টা করছি, কারণ আমি হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে, আমি
আমি আমার ঘরে বসে সাহিত্য চর্চা করলাম, কেউ দেখলো না, এটা আমার পছন্দ না। আমি মানুষের কাছে যাইতে চাই। মানুষ যেটা না, বুঝবে দিন তার শেষে থেকে আমি আমার হ্যাঁ, দিন শেষে কবিতা তো পাঠকই খোঁজে। একটা ছবি তার দর্শককেই খোঁজে, দর্শককেই চায় যে দর্শক এসে আমাকে দেখুক। একটা কবিতা যখন লিখিত এবং প্রকাশিত হয়, তখন সেই কবিতা তার পাঠক চায়, পাঠক এসে আমাকে পড়ুক, আমাকে মন্থন করুক, আমাকে চুমু খাক। ব্যাপারটা এরকম। তো যাই হোক, তাহলে মোটামুটি আমরা আর কি জানলাম। একদম শেষ পর্যায়ে এসে আমাদেরকে কি শোনাচ্ছেন? আপনার একটা কবিতা শুনে আমাদের আয়োজনটা, আর যদিও দেখেন আমরা ছোট করব করব করেও আমরা 40 মিনিট 56 সেকেন্ডে আছি। তার মানে আলাপ আরো বিস্তারিত করলে 1 ঘন্টায় কুলোতো না। যাই হোক, তাহলে চলুন আপনার আর একটা কবিতা শুনে আসি। একদমই শেষ পর্যন্ত আমাকে সবাইকে শোনাতে চাই, এই মুহূর্তে একটু ছোট করেই আমার ছোট কবিতা শোনায়। কবিতার হ্যাঁ, নামটা হ্যাঁ। হচ্ছে প্যাসিভ। কবিতার নাম প্যাসিভ। একটা ডেড ল্যাঙ্গুয়েজের মতো প্যাসিভ হয়ে থাকা, ফ্রাইডে অ্যাক্টিভিস্টের উইকডের মতো প্যাসিভ হয়ে থাকা, বলিউডি সিনেমার নায়িকার মতো প্যাসিভ হয়ে থাকা, জাতিসংঘের মতো প্যাসিভ হয়ে থাকা আমার ভালো লাগে। আমি লেখক কাছে বাহ! স্যাটায়ার, ধন্যবাদ। আরো একটা ভালো লেখা শুনলাম। মানে কি বলে, বর্তমান পৃথিবীর হালচাল, চারপাশের হালচাল, মানে তার উপরে একটা কটূক্তি বা বিদ্রূপ বা ব্যঙ্গাত্মক প্রকাশ কবির, ভালো লাগলো। তো যাই হোক, শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছিলেন দৈনিক আড্ডাবাজি, উনি সকলকে অনেক অনেক ভালোবাসা। কিছু যান্ত্রিক ত্রুটি ছিল বা আছে এখনো, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের অতিথি তরুণ কবি সুপ্রিয় সাহার কাছে। আপনি শ্রোতা দর্শকদের সাথে আপনার বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন। এটাই শুভেচ্ছা, এটাই যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কবিতা টবিতা পড়েন, এবং একটাই আমার সব জায়গায় আমি একটাই কথা বলি যে আপনার খাতিরের যে লোক, তার বাইরেও কিছু কবিতা আপনার পড়তে হবে। না এটা হচ্ছে যে আপনি কবিতা পড়বেন না, এটা হলো হচ্ছে কথা। আচ্ছা, আচ্ছা, তো শেষ পর্যায়ে দেখছি পলি আক্তার সুপ্রিয় সাউন্ড কম আসতেছে। হ্যাঁ, বা তার ডিভাইসে কোনো একটা বোধহয় ত্রুটি হয়েছে, যেটা অবশ্য লাইভে যেহেতু আছি, সে যে বাইরে গিয়ে সেটিংসটা করবে সেটাও পারছে না। এই জন্য খুবই দুঃখিত। আশা করছি নতুন কোনো একটা আড্ডাবাজিতে আবার সুপ্রিয়কে ডাকবো, আমরা প্রস্তুত হয়ে আসবো, যাতে ডিভাইস আর ঝামেলা না করে। আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়কে, তার মূল্যবান সময় বা ব্যস্ততার ভেতরে একটু আমাকে আড্ডাবাজিতে সময় দেবার জন্য। তো দৈনিক আড্ডাবাজি 19 একদম শেষ পর্যায়ে। আপনারা যে যেখান থেকে দেখেছিলেন বা মাঝে মাঝে দেখবেন বা একেবারেই দেখবেন না বা মাঝে মাঝে রুম মেরে গিয়েছেন, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। নতুন কোনো আড্ডাবাজিতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।